ক্যাম্পাস সাকসেস এডুকেট ল্যাব ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, আজকে এই ভিডিওতে তোমাদের সামনে বেশ কতগুলি কোশ্চেন অ্যান্সার বা এমসিকিউ প্র্যাকটিস তোমাদের সামনে ইতিহাস থেকে এনেছি, যেটা সুলতানি ও দাস বংশ কভার করবে। এগুলো খুবই হেল্পফুল এবং প্রতিটা কোশ্চেনে অ্যানালিসিস দেওয়া আছে, তোমাদের খুবই হেল্প হবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, কোন বছর সুলতান ইলতুৎমিশের কন্যা রাজিয়া সুলতান হয়েছিলেন? এখানে চারটি অপশানের মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশান এ 1236 খ্রিস্টাব্দে বা সালে। সুলতান ইলতুৎমিশ রাজিয়াকে মনোনীত করেছিলেন, কিন্তু উমরাওরা দিল্লির সিংহাসনে বসান তার ছেলে রুকনুদ্দিন ফিরোজকে। তিনি অপদার্থ ও অযোগ্য হওয়ায় উমরাওরা পুনরায় রাজিয়াকে সিংহাসনে বসান 1236 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ইসলাম ধর্মের প্রবর্তককে? এখানে অপশানগুলির মধ্যে অপশান এ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি প্রবর্তক ছিলেন ইসলাম ধর্মের। আর ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন। আর পিতার নাম ছিলেন হযরত আবদুল্লাহ আর মাতার নাম ছিলেন হযরত আমিনা। আর খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম আনুমানিক 4 বা 1 খ্রিস্টাব্দ পূর্বাব্দে বেথলেহেমে রোমান সাম্রাজ্যে। আর অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন পিতা ছাড়া। মা ছিলেন কুমারী মেরি বা মরিয়াম। আর বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ছিলেন গৌতম বুদ্ধ, জন্ম লুম্বিনী, নেপাল, আনুমানিক খ্রিস্টপূর্ব 560 অথবা 486 অব্দ। পিতা ছিলেন শুদ্ধোধন ও মাতা মায়াবতী। আর জৈন ধর্মের প্রবর্তক 24 জন তীর্থঙ্কর। আর প্রতিষ্ঠাতা হচ্ছেন ঋষভনাথ। আর জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন 24তম মহাবীর। আর খ্রিস্টপূর্ব 599 থেকে 527 খ্রিস্টাব্দ মানে জন্ম, ঠিক আছে, মহাবীরের। আর ভারতের বিহার প্রদেশের পাটনার নিকটে কুন্ডু গ্রামে জন্মগ্রহণ করেন মহাবীর। আর তার পিতার নাম ছিলেন সিদ্ধার্থ, মাতার নাম ছিলেন ত্রিশলা বা প্রিয়কারিণী এবং স্ত্রীর নাম ছিলেন যশোদা। পরের কোশ্চেন, 1239 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত মামলুক সুলতানেটের কোন শাসক দিল্লি শাসক হয়েছিলেন? তো 1239 থেকে 1240 পর্যন্ত মামলুক সুলতানের শাসক হয়েছিলেন দিল্লি শাসক। অপশান হবে অপশান বি রাজিয়া সুলতানা। তো রাজিয়া সুলতানা মধ্যযুগের একমাত্র মহিলা শাসক ছিলেন। তিনি 40 চক্রের বিরুদ্ধে রাজিয়া পরাজিত হন। রাজিয়ার পর তার ভাই মঈজউদ্দিন বহরম সিংহাসনে বসেন। কোয়েশ্চেন নাম্বার 4, দাস বংশের শাসক গিয়াস-উদ্দিন বলবন কি উপাধি নিয়েছিলেন? তো এখানে চারটি অপশানের মধ্যে অপশান হয়ে যাবে অপশান সি জিন ইলাহি। আর গিয়াসউদ্দিনের শাসনকাল 1266 থেকে 1287। আর ইনার প্রকৃত নাম ছিল উলুগ খাঁ বলবন নাম নিয়ে 1266 সালে সিংহাসনে বসেন। ইনি ছিলেন নাসিরউদ্দিনের শ্বশুর। আর বলবন সিজদা ও পাইবস চালু করেন। তিনি জিলি ইলাহি, যার অর্থ ঈশ্বরের ছায়া, উপাধি নিয়েছিলেন। পরের কোশ্চেন, কুতুবউদ্দিন আইবক কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? এখানে চারটি অপশানের মধ্যে কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন। অপশান সি, দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে তিনি এটি প্রতিষ্ঠা করেন। আর তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন বিখ্যাত সুফি সন্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে, কিন্তু নির্মাণ কাজ শেষ করেন ইলতুৎমিশ। পরের কোশ্চেন, ইলবাড়ি রাজবংশের প্রথম শাসক কে ছিলেন? তো চারটি অপশানের মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশান এ কুতুবউদ্দিন আইবক। তিনি কুয়াত উল ইসলাম মসজিদ আলাউদ্দিন কা ঝোপড়া নির্মাণ করেন। পরের কোশ্চেন, চেঙ্গিস খান কবে মারা যান? এখানে চারটি অপশানের মধ্যে অপশান হবে অপশান এ 1227। আর ইলতুৎমিশের রাজত্বকালে মঙ্গোল বা চেঙ্গিস খান
ভারত আক্রমণ করেন 1221 সালে। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন চেঙ্গিস খান 1162 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন, মিনহাজ-ই সিরাজ কোন শাসকের ইতিহাস লিপিবদ্ধ করেছেন? তো মিনহাজ-ই সিরাজ ইনি ইতিহাস লিপিবদ্ধ করেছেন। অপশানগুলির মধ্যে অ্যান্সার সি, রাজিয়া সুলতানা। আর এই মিনহাজ-ই সিরাজ ইনি দিল্লির মামলুক সুলতানেরদের প্রধান হিস্টোরিয়ান ছিলেন, ইতিহাসবিদ। তিনি ঘুরি রাজবংশের উপর লেখালেখি করেছেন। এছাড়া তিনি সুলতান নাসিরউদ্দিন মাহমুদের জন্য তবাকাতি নাসির রচনা করেছিলেন। ভেরি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন নাম্বার 9 বা 9, 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ বা সেকেন্ড যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার কাছে পরাজিত হয়েছিলেন? তো এখানে কোশ্চেনগুলির মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মোহাম্মদ ঘুরি। আর মোহাম্মদ ঘুরি বা ঘুরি চৌহান অধিপতি তৃতীয় পৃথ্বীরাজের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়, ফার্স্ট যুদ্ধ। সেটি হয় 1191 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে ঘুরি পরাজিত হন। আর সেকেন্ড যুদ্ধে ঘুরি জিতে যান 1192। কোশ্চেন নাম্বার 10, রাজিয়া সুলতানাকে মালিক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া কোন দুর্গে বন্দী করে রেখেছিলেন? তো অপশানগুলির মধ্যে অ্যান্সার এ, কিলা মুবারক দুর্গে। রাজিয়া সুলতানাকে মালিক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া কিলা মুবারক দুর্গে বন্দী রেখেছিলেন। আর রাজিয়া বিদ্রোহতা আলতুনিয়াকে বিয়ে করে দিল্লি সিংহাসনে বসার চেষ্টা করেছিলেন। কোশ্চেন নাম্বার 11, সুলতানের প্রশাসনিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে কোনটি রাষ্ট্রীয় সংবাদদাতার বিভাগ? এখানে অ্যান্সার হবে অপশান ডি, দেওয়ান-ই ইনশা। এই দেওয়ান-ই ইনশা ছিল সুলতানি শাসনের রাষ্ট্রীয় সংবাদদাতার বিভাগ। আর দেওয়ান-ই আর্জ খার্জ ছিল সুলতানি শাসনের সামরিক বিভাগ। আর দেওয়ান-ই রিয়াসাত ছিলেন বাজার নিয়ন্ত্রণের রাজ কর্মচারী। কোশ্চেন নাম্বার 12, কোন শাসকের আমলে দিল্লি প্রথম রাজধানী হয়? এখানে 12 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, তোমার রাজপুত্র। তোমার রাজপুত পুত্র নয়, পুত শাসকের আমলে দিল্লির প্রথম রাজধানী হয়। আর তোমার রাজপুতরা দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি আজমিরের চৌহানদের, যারা চাহমান নামে পরিচিত, এদের দ্বারা পরিচিত হয়েছিল। তারা দিল্লিকে একটি রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেছিল। পরে কোশ্চেন নাম্বার 13 বা 13, তবাকাত-ই-হিন্দ বইটি রয়েছে তাকে। তো অপশানগুলির মধ্যে অপশান হয়ে যাবে অপশান বি, আল বিরুনি। এই আল বিরুনি রচিত তবাকাত-ই-হিন্দ বইটিতে উত্তর ভারতের এক অন্যান্য ও গুরুত্বপূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে। পরে কোশ্চেন নাম্বার 14, কোন সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতানের ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি পরিবর্তন করেন? এর মধ্যে অপশান হয়ে যাবে অপশান এ, ইলতুৎমিশ। ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। ইলতুৎমিশ প্রধান জীবনে তিনি ছিলেন কৃতদাস। আর তিনি 1214 সালে দেহত্যাগ করেন, মারা যান। পরের কোশ্চেন নাম্বার 15, একাদশ শতাব্দীতে নিম্নের কোন পর্যটক উজবেকিস্তান থেকে ভারতে আসেন? তো 15 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে আল বিরুনি। আর আল বিরুনির প্রকৃত নাম ছিল আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। আর ইনি 973 খ্রিস্টাব্দে তিনি উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। পরের খুতবার অর্থ কি? 4টি অপশানের মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, শুক্রবার নামাজের সময় রাজার নামে পরিত উপদেশ বলা হয় খুতবা। আর এই খুতবা একটি আরবি শব্দ অর্থ ভাষণ।
যা মুসল্লিদের সামনে প্রদত্ত ধর্মীয় বক্তৃতা, যা সার্বভৌম শাসকের অধীনতা স্বরূপ তার নামে প্রকাশ্য বোধের সময় পঠ্য বা পাঠ করার ব্যাপার। পরে কোশ্চেন 17, 1194 খ্রিস্টাব্দে চান্দোয়া যুদ্ধে কে পরাস্ত হন? অপশনগুলির মধ্যে অপশন হবে জয়চাঁদ। 1194 খ্রিস্টাব্দে চান্দোয়া যুদ্ধ হয়েছিল কনৌজের যে গাড়োয়াল বংশ ছিল তার নরপতি জয়দেব ও ঘুরির মধ্যে, মোহাম্মদ ঘুরির মধ্যে। এই যুদ্ধে জয়চাঁদ হেরে যান। কোশ্চেন নাম্বার 18, সুলতান মাহমুদের পিতার নাম কি ছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশনগুলির মধ্যে অপশন সি সবুক্তগিন। এই সবুক্তগিন ছিলেন সুলতান মাহমুদের পিতা। আর সবুক্তগিনের মৃত্যুর পর মৃত্যু ছিল 998 খ্রিস্টাব্দে। মৃত্যুর পরে মাহমুদ সিংহাসনে বসেন। আর সুলতান মাহমুদ প্রায় 17 বার বাদ আক্রমণ করেন। কোশ্চেন নাম্বার 19, মাহমুদের ভারত আক্রমণের সময় জয়পাল বাধা দিয়েছিলেন। এই জয়পাল ছিলেন কোন বংশের রাজা? এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি হিন্দু শাহী বংশ। আর জয়পাল ছিলেন পাঞ্জাবের শাহী বংশ রাজা। আর ওয়াহিদের যুদ্ধে 1001 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ তাকে হত্যা করেন। কোশ্চেন 20, মইজুদ্দিন মোহাম্মদ বিন সাম নামে কে পরিচিত? তো অপশনগুলির মধ্যে অ্যান্সার হবে অপশন বি মোহাম্মদ ঘুরি। এখানে ঘুর বংশ সুলতান শ্রেষ্ঠ সুলতান কি গ্যাসুদ্দিন মোহাম্মদ ঘুরি, তিনি ছিলেন গ্যাসুদ্দিনের ভাই। এনার প্রকৃত নাম মইজুদ্দিন মোহাম্মদ বিন সাম বা মোহাম্মদ ঘুরি। আর 1173 খ্রিস্টাব্দে ভারত অভিযান শুরু করেন এবং ওই সময় তিনি পাঞ্জাব দখল করেছিলেন। 21, সুলতান মাহমুদ কত সালে গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন? তো অপশনগুলির মধ্যে অ্যান্সার হবে অপশন এ 1025 খ্রিস্টাব্দে। 1025 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির লুণ্ঠনে তিনি প্রায় 2 কোটি মূল্যের স্বর্ণ মুদ্রা গোল্ড তিনি লুণ্ঠন করেছিলেন। আর ওই সময় গুজরাটের কিং ছিলেন ভীম, কিং বা রাজা ছিলেন ভীম। পরের কোশ্চেন 22, রূপোর টঙ্কা তামা জিতল কে প্রবর্তন করেন? তো অপশনগুলির মধ্যে অপশন যাবে ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ 40 চক্র গঠন করেছিলেন আর তিনি সুলতানি আজম উপাধি নিয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন গ্রন্থে সিন্ধুর ইতিহাস এবং মুসলিম কর্তৃক সিন্ধু জয়লাভ করার বর্ণনা দেওয়া আছে? তো এখানে সঠিক অ্যান্সার যাবে চাচনামা। আর চাচনামা রচয়িতা মোহাম্মদ আলী বিন হায়রাইদ বিন আবু বকর কুফি। এই আলী কুফি নামে তিনি সময় পরিচিত ছিলেন, ঠিক আছে। আর তিনি এই গ্রন্থটি ফার্সি ভাষায় অর্থাৎ চাচনামাটি ফার্সি ভাষা রচিত হয়েছিল। 24, পার্শ্বিক কবি ফিরদৌসি কোন সম্রাটের রাজসভায় সাথে সম্পর্কিত? অর্থাৎ ফিরদৌসি অপশনগুলির মধ্যে অপশন হয়ে যাবে অপশন এ সুলতান মাহমুদ। এই উদ্বি ছিলেন অন্য একজন সুলতান মাহমুদের সহকবি। আর ফিরদৌসি ছাড়া উদ্বি, ঠিক আছে, ইনি অন্য একজন সহকবি ছিলেন, কোর্ট পোয়েট। আর এই উদ্বির লেখা গ্রন্থ বা কিতাবের নাম হচ্ছে কিতাব ইয়ামিনী। 25, তবাকাত ই নাসিরি বইটি লেখককে? তো অপশনগুলির মধ্যে যাবে মিনহাজ সিরাজ। তবাকাত ই নাসিরি লিখেছেন। মিনহাজ আল সিরাজ তার জন্ম 1113 খ্রিস্টাব্দ।
তার পুরো নাম আবু উসমান মিনহাজ বিন সিরাজ উদ্দিন। আর ইনি ছিলেন 13 শতাব্দীর একজন পার্সিয়ান হিস্টোরিয়ান বা ইতিহাসবিদ। তিনি ঘুরিস রাজধানী শহর ফিরোজকোহে জন্মগ্রহণ করেছিলেন। 26 কে কিতাব উল হিন্দ রচনা করেন, যাতে 11 শতকে ভারতবর্ষে এক করুণ মনোভাবিক চিত্র বা পিকচার ফুটে উঠেছে। অপশন এ আল বিরুনি। 27 কোন দিল্লি সুলতান গিয়াসউদ্দিন বলবানকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন বা প্রাইম মিনিস্টার হিসাবে নিযুক্ত করেছিলেন? অপশানগুলির মধ্যে অ্যান্সার হবে অপশান ডি নাসিরউদ্দিন মোহাম্মদ। আর এই গিয়াসউদ্দিন বলবান নিজেকে শ্যাডো অফ গড মনে করতেন। তিনি নওরোজ উৎসব শুরু করেন। পরে কোশ্চেন নাম্বার 28, ভারতে মামলুক রাজবংশের এস্টাবলিশমেন্ট কে করেছিলেন বা কে ছিলেন মামলুক রাজবংশের? আনসার হবে এই কুতুবউদ্দিন আইবক। এই আইবক ইনি পোলো খেলতে গিয়ে মারা যান, পোলো। আর তার মৃত্যুর পরে তার পুত্র আলম শাহ আজাহান। 29 কোন সুলতান তুর্কি চিভেলগানির ক্ষমতা ধ্বংস করেন বা ডিমলিশ করে দেন? তো এখানে কোশ্চেন হবে বলবন। তিনি তুর্কি চিভেলগানির ক্ষমতা ধ্বংস করেন। আর গিয়াসউদ্দিন বলবান মেউরি দস্যুদের দমন করেছিলেন। তিনি জিন ইলাহি বলে ধারণ করেন। কোশ্চেন নাম্বার 30 কোন মঙ্গল নেতা সেনাপতি ভারতবর্ষ আক্রমণ করে সিন্ধু অতিক্রম করেনি? এখানে অপশনগুলির মধ্যে আনসার হয়ে যাবে এ চেঙ্গিস খান। খিবা বা খওয়াইরিজম এর শাসনকর্তা জালালউদ্দিন মহিবানী চেঙ্গিস খান কর্তৃক জড়িত হয়ে ইলতুৎমিশের আশ্রয় চাইলে ইলতুৎমিশ তা প্রত্যাখ্যান করেন। আর জালালউদ্দিন মহিবানী পারস্যে পালিয়ে যান। চেঙ্গিস খান সিন্ধু দেশ লুট করে তার পিছু ধাওয়া করে। তার ফলে নবগঠিত সুলতানি সাম্রাজ্য মোগল আক্রমণ থেকে রক্ষা পেয়ে যায়। 31 কোনটি কুতুব চত্বরের অংশ নয়? অর্থাৎ যে কুতুব কমপ্লেক্স আছে, হয়েছে কুতুব কমপ্লেক্স, এই কুতুব কমপ্লেক্সের কোনটি নয়? 31-এর সঠিক আনসার হয়ে যাবে অপশান বি বুলন্দ দরজা নয়। অর্থাৎ কুতুব কমপ্লেক্সে কোয়াত উল ইসলাম মসজিদ আছে, কুতুব মিনার আছে আড়াই দরওয়াজা। আর আড়াই দরওয়াজা হলো ভারতের দিল্লির মেহরুলিতে অবস্থিত কুতুব মিনার ও স্থাপন সময়ের দক্ষিণ অংশের একটি অবস্থিত দরজা। এটি সুলতান আলাউদ্দিন খিলজি 1311 সালে নির্মাণ করেন। আর কুতুবউদ্দিন আইবক শুরু করেন, তবে 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পন্ন করেন ফিরোজ শাহ তুগলক। আর কোয়াতুল ইসলাম মসজিদ ইলতুৎমিশ সম্পন্ন করেন, যেটি কুতুব চত্বরে অবস্থান করছে। গুজরাটের বিয়ে উপলক্ষে সম্রাট আকবর এটি নির্মাণ করেন বুলন্দ দরওয়াজা। আর আগ্রা থেকে 43 কিমি দূরে অবস্থিত তত্ত্বশিক্ষী মহলের প্রবেশের নিয়ম দেওয়া হচ্ছে এই বুলন্দ দরওয়াজা। 32 বলবান কোন সুলতানের প্রধানমন্ত্রী ছিলেন? তো 32 সঠিক আনসার হবে নাসিরউদ্দিন মাহমুদ। ইনি ছিলেন গিয়াসউদ্দিন বলবানকে তার প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন। নাসিরউদ্দিন মাহমুদ ছিলেন ইলতুৎমিশ বংশের শেষ সুলতান। 33 দিল্লি সুলতানের আদর্শ প্রশাসনের আদর্শ আদায় ছিল, দায়িত্ব ছিলেন, মানে কারা ছিল আর কি? তো এখানে সঠিক আনসার হবে অপশান বি আমিন। এই আমিন ছিল আদর্শ আদায়ের দায়িত্বে। আর ইকতা প্রথা চালু করেন ইলতুৎমিশ। এটি রদ করেন আলাউদ্দিন খলজি। আর জাকাত হল মুসলিমদের উপর ধার্যকৃত একটি সম্পত্তি কর বা প্রপার্টি ট্যাক্স। আর ফিরোজ শাহ তুগলক চালু করেন যেটি জাকাত। এবং এই ফিরোজ শাহ তুগলক
জিজিয়া চালু করেন, যেটা অমুসলিমদের ধার্য করা হতো অমুসলিম যারা ছিল তাদের উপরে। এছাড়া তিনি চালু করেছিলেন খরাজ, যা ভূমির 10/1 এবং খামস যুদ্ধে মানে সম্পত্তির উপর কর, যেটা 5/1 ছিল। ভেরি ইম্পর্টেন্ট এগুলো। 34, দিল্লির কোন শাসক নিজেকে বিখ্যাত তুর্কি বীর আফরাসিওর বংশধর বলে দাবি করেছেন? এখানে 34-এর সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, বলবন। এই বলবন ছিলেন ইলতুৎমিশের কেনাদাস বা কৃতদাস। তিনি ছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদের শ্বশুর। আর বলবন রক্ত ও রীতি এবং থিওরি অফ কিংশিপ আদর্শে তিনি বিলিভ করতেন, বিশ্বাস করতেন। 35, দিল্লির একমাত্র মহিলা শাসক রাজি সুলতানা কোন বংশ শাসক ছিলেন? তো 35 আনসার হবে অপশান এ, মামলুক। 1250 খ্রিস্টাব্দে আইয়ুবীয় সুলতান সালিহ আইয়ুবের মুক্ত কৃতদাসরা প্রতিষ্ঠা করেন মামলুক বংশ। আর মামলুক সুলতানদের রাজধানী ছিল কায়রোতে। আর মধ্য এশিয়ার তুর্কি সেনাপতি কুতুবউদ্দিন আইবক মামলুকদের উত্তরভারতে নিয়ে আসেন। আর দিল্লি সুলতান শাসককারী 5টি রাজবংশের মধ্যে এই মামলুক রাজবংশ প্রথম। এর শাসনকাল ছিল 6 থেকে 90 পর্যন্ত। 36, ভারতে দাস বংশ শাসনকাল কত, অর্থাৎ টাইম লিমিট ছিল কত? তো এখানে অপশানগুলির মধ্যে অপশান হবে বি, 1206 থেকে 1290। তো এই ক্রমানুসারে সাজালে আমরা পাই দাস বংশ সময়কাল 1206 থেকে 90, খলজি বংশ শাসনকাল ছিল 1290 থেকে 1320, আর তুগলক বংশ শাসনকাল ছিল 1320 থেকে 1413, এবং সৈয়দ বংশ ছিল 1414 থেকে 1451, এবং লাস্ট লোদি বংশ ছিল 1451 থেকে 1526। 37, কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ করার জন্য পরিচিত? অর্থাৎ কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছিলেন? আচ্ছা, তো অপশানগুলির মধ্যে অপশান হয়ে যাবে 37-এর এ, আলাউদ্দিন খলজি। আর এই আলাউদ্দিন খলজি ছিলেন জালাউদ্দিন খলজির ভাইপো ও জামাতা। ইনি ছিলেন অযোধ্যা ও কারার শাসনকর্তা। 1296 খ্রিস্টাব্দে জালালউদ্দিনকে হত্যা করে সিংহাসনে বসেন আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি রেশনিক ব্যবস্থা চালু করেন ও পারদর নির্মাণ করেন, এবং দেখাশোনার দায়ভার দিয়েছিলেন শাহনাহ ই মান্ডি নামে এক ব্যক্তির উপর, শাহনাহ ই মান্ডি। আমির খসরু ছিল কার শিষ্য? তো অপশনগুলির মধ্যে অপশন হয়ে যাবে খুব ইম্পর্টেন্ট, নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন আমির খসরু। আর নিজামুদ্দিন আউলিয়া ভারতীয় উপমহাদেশের মধ্যে চিস্তিয়া তরকার তৈরির একজন বিখ্যাত সুফি ছিলেন ইনি। নেক্সট কোশ্চেন 39, লাল বাক্স নামে কে ছিল পরিচিত? তো অপশনগুলির মধ্যে অপশন হয়ে যাবে অপশন ডি, কুতুবউদ্দিন আইবক। আর তিনি প্রচুর দান করতেন, তার জন্য তাকে এই বই দেওয়া হয়েছিল। আর তার জামাই বদাউনের শাসনকর্তা ইলতুৎমিশ তাকে মানে পরাজিত করে সিংহাসনে বসেছিলেন। আজকে লাস্ট কোশ্চেন 40, পৃথ্বীরাজ চৌহানের পিতা কে ছিলেন? তো অপশনগুলির মধ্যে অপশন হয়ে যাবে অপশন ডি, সোমেশ্বর। সোমেশ্বর চৌহান ছিলেন পৃথ্বীরাজ চৌহানের পিতা। আর হিমুর আগে মানে হিমুর পূর্বে পৃথ্বীরাজ চৌহান ছিল সর্বশেষ হিন্দু রাজা যিনি দিল্লি সিংহাসনে বসেছিলেন। তিনি মাত্র 13 বছর বয়সে 1162 সালে সিংহাসনে বসেন। আর পিতার নাম ছিলেন সোমেশ্বর চৌহান, মায়ের নাম ছিলেন কর্পূরী দেবী।
তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে এখানেই থাকলো ফ্রেন্ডস। এইভাবে সুন্দর ক্লাস পেতে, এইভাবে সুন্দর ইনফরমেটিভ ক্লাস পেতে তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে আমি তোমাদের কাছে ভিডিও পাঠাতে পারবো না। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ ফর অল।